কনকলতা তারাপদকে দেখিয়া কহিল, ও কি, তোমার মুখ অমন কালি হয়েছে কেন? অসুখ করেনি তো? তারাপদ সে কথার উত্তর না দিয়া কঠোরভাবে কহিল, গোপালের মুখে যা শুনলাম সব সত্যি কিনা? অবিচলিতভাবে সে কহিল, যদি মিথ্যা কোনো কথা না বলে থাকে তাহলে সব সত্যি। শুভেচ্ছা বন্ধুরা, এক রাশ শুভেচ্ছা আর ভালোবাসা। আমি অর্পিতা, আর আপনারা শুনছেন এক ব্যাগ গপ্প ইউটিউব চ্যানেল। বন্ধুরা, শুরুতেই একটা ছোট্ট অনুরোধ। এখনও যারা এক ব্যাগ গপ্প চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলি, আজই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, উৎসাহ পাব এগিয়ে চলার। নতুন নতুন গল্প শুনতে ও শোনাতে মনে রাখুন এক ব্যাগ গপ্প ইউটিউব চ্যানেল। আজ পড়ব শ্রদ্ধেয় কথা সাহিত্যিক উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় রচিত একটি ছোট গল্প, দ্বিতীয় পক্ষ। গল্প পাঠ করছি আমি অর্পিতা। শুরু করছি দ্বিতীয় পক্ষ। তারাপদর জীবনের অতি সংকটের সময়, অর্থাৎ ৩৫ বৎসর বয়সে, তাহার স্ত্রী একটি মৃত সন্তান প্রসব করিয়া হঠাৎ তারাপদকে ফাঁকি দিয়া পরলোকে প্রস্থান করিল। তারাপদ জানিত সন্তানই মরিবে, কারণ এতাবৎকাল সেইরূপই ঘটিয়া আসিয়াছে, সেই জন্য সে প্রস্তুত ছিল। কিন্তু অভিজ্ঞতাকে প্রবঞ্চিত করিয়া স্ত্রীও যখন ছাড়িয়া গেল, তখন তারাপদ চতুর্দিক অন্ধকার দেখিল। সংসারে একমাত্র স্ত্রী ভিন্ন তাহার অপর কেহই ছিল না, এবং এই দুর্ভাগিনী রমণীটি তাহার জীবন দিয়াও কোনো প্রকারে তারাপদর বংশবৃদ্ধি করিতে সক্ষম হয় নাই। প্রতিবারই হয় মৃত সন্তান ভূমিষ্ঠ হইত, অথবা ভূমিষ্ঠ হওয়ার পর শিশু মারা যাইত। এবার মৃত সন্তানের মুখ একবার মাত্র নিরীক্ষণ করিয়া ভগ্ন হৃদয়া জননীও চক্ষু মুদিত করিল। তারাপদর সহস্র চেষ্টা ব্যর্থ করিয়া সেই চক্ষু আর কিছুতেই উন্মীলিত হইল না। আত্মীয় স্বজন ছিল না বলিয়াই হোক, বা তারাপদ লোকটি অতিশয় মিশুক বলিয়াই হোক, তাহার একদল বন্ধু আত্মীয় স্বজনের স্থান অধিকার করিয়া লইয়াছিল। তাহারা অবাধে তারাপদর অন্তঃপুরে প্রবেশ করিত, এবং অন্তঃপুরের একমাত্র অধিষ্ঠাত্রী তারাপদর স্ত্রী মিষ্ট ব্যবহারে, বিশেষত মিষ্টান্নের ব্যবহারে, এই সুবৃহৎ দেবর সম্প্রদায়কে নিতান্ত অনুগত করিয়া লইয়াছিল। তারাপদ সকৌতুক আনন্দের সহিত এই দেবরভাজের ক্রীড়া পর্যবেক্ষণ করিত, এবং এই সম্পর্ক স্থাপনার মূলে তাহার উদার সহানুভূতি বর্তমান ছিল বলিয়াই উভয় পক্ষ হইতে সেটি এত সুমধুর এবং সংকোচহীন হইয়াছিল। স্ত্রীর শোক অবশ্য প্রচণ্ডভাবে তারাপদকে আঘাত করিয়াছিল, কিন্তু এমন একটি লোক ছিল না যে শোকের সময় সান্ত্বনা দেয়, আহারের সময় অনুরোধ করিয়া আহার করায়, এবং ব্যবস্থাহীন গৃহের মধ্যে একটু শ্রী ফিরাইয়া আনিবার চেষ্টা করে। আত্মীয়ের মধ্যে তারাপদর এক নিঃসন্তান মাসি ছিলেন। হুগলির সন্নিকট এক পল্লী গ্রামে তাহার ২-৩ বিঘা নিষ্কর ব্রহ্মোত্তর জমি ছিল। মাসি হরিপ্রিয়া তাহার সমস্ত দেহ মন দিয়া সেই জমিটুকু দখল করিয়া পড়িয়া থাকিতেন। তাহার অন্তরের মধ্যে একটা গভীর আশঙ্কা ছিল
যে বেশি দিন অন্যত্র থাকিলে তাহার অনুপস্থিতিতে প্রতিবেশী পরাণ বাড়ুজ্জে তাহার শ্বশুরকুলের সপ্ত পুরুষের সেই অমূল্য জমিটুকু নিজের জমির সহিত ঘেরিয়া লইয়া দখল করিয়া ফেলিবে। তখন তাহার সহিত মামলা মোকদ্দমাই বা কে চালাইবে, আর লাঠালাঠি বা কে করিবে? তারাপদ হরিপ্রিয়াকে অভিভাবকের মতো রাখিবার জন্য অনেকবার চেষ্টা করিয়াছিল, কিন্তু হরিপ্রিয়া কোনো মতে তাহাতে স্বীকৃতা হইতেন না। তিনি শ্রীরামপুরে তারাপদর গৃহে নিশ্চিন্ত মনে বসবাস করিবেন, আর পরাণ বাড়ুজ্জে তদবসরে তাহার গাছের ফল আর পুকুরের মাছ ইচ্ছানুরূপে ভোগ করিবে, এই চিন্তা হরিপ্রিয়ার কাছে অসহ্য মনে হইত। সেই জন্য সহজে হরিপ্রিয়া শ্রীরামপুরে আসিতেন না। নিতান্ত যখন কেহ মরিত অথবা কাহারও বিবাহ হইত, তখন অল্পদিনের জন্য হরিপ্রিয়া শ্রীরামপুরে আসিতেন। এবার যখন হরিপ্রিয়ার নিকট তারাপদর স্ত্রী বিয়োগের সংবাদ এবং তদুপলক্ষে শ্রীরামপুরে তাহার আমন্ত্রণ উপস্থিত হইল, তাহার 1 মাস পূর্বে পরাণ বাড়ুজ্জে সপরিবারে তীর্থযাত্রা করিয়াছিলেন। কথা ছিল 6 মাসের পূর্বে তীর্থ হইতে ফিরিবেন না। কতকটা নিশ্চিন্ত মনে ঘরদুয়ার বন্ধ করিয়া হরিপ্রিয়া শ্রীরামপুরে যাত্রা করিলেন। শোকের প্রথম বেগটা কাটিয়া গিয়া তারাপদ যখন আবার অনেকটা সহজভাবে মেলামেশা, আফিস যাওয়া, এমনকি তাস খেলা, গান গাওয়া প্রভৃতি করিতে লাগিল, তখন হরিপ্রিয়া পুনরায় তারাপদর বিবাহ দিবার জন্য উদ্যোগী হইয়া উঠিলেন। পরাণ বাড়ুজ্জের দীর্ঘ অনুপস্থিতির মধ্যে এই হাঙ্গামাটা সারিয়া যাইতে পারিলেই তিনি নিশ্চিন্ত হন। নচেত আবার কোন সময়ে হঠাৎ তাহার ডাক পড়িবে, তখন তো সেই ডাইনের হস্তে পুত্র সমর্পণ করিয়া আসিতে হইবে। বিনয় তারাপদর একজন বন্ধু। তাহার স্ত্রী ললিতা তারাপদর সহিত কথা কহিত এবং গ্রাম সম্পর্কে বিবাহের পূর্ব হইতেই তারাপদকে দাদা বলিয়া ডাকিত। একদিন দ্বীপ্রহরে গৃহকর্মান্তে হরিপ্রিয়া একটু বিশ্রামের উদ্যোগ করিতেছেন, এমন সময় ললিতা আসিয়া উপস্থিত হইল। মনে মনে ততটা প্রসন্ন না হইলেও হরিপ্রিয়া কহিলেন, এসো মা, এসো, কদিন দেখিনি কেন? সে কথার উত্তর না দিয়া ললিতা কহিল, মাসিমা, তারা দাদার বিয়ের কি করছেন? পাত্রী সন্ধান করছেন কি? হরিপ্রিয়া কহিলেন, বিয়ে দিয়ে যেতে পারলেই তো আমি নিশ্চিন্ত হই, কিন্তু কে খোঁজ খবর করে বলো? তোমরা মা মনোযোগী হয়ে একটু খোঁজ তল্লাশ করো। ললিতা কহিল, আমি সেই কথাই বলতে এসেছি। কলকাতায় আমার এক দূর সম্পর্কের কাকা আছেন, তার একটি মেয়ে আছে। কাল সে আমাদের বাড়ি এসেছে, কাল সকালেই চলে যাবে। মেয়েটি মাসিমা নিখুঁত সুন্দরী, বয়সও প্রায় 15 হবে। কাকার অবস্থা ভালো না, টাকা কড়ি দিতে পারবেন না, কিন্তু তারা দাদার বিয়ে যদি দিতে হয় তাহলে এই রকম মেয়ের সঙ্গেই দেওয়া উচিত। চলুন না মাসিমা, দেখে আসবেন। পরাণ বাড়ুজ্জের প্রত্যাগমনের আর মাত্র 2 মাস বিলম্ব ছিল। বিশ্রামের বাসনা অকাতরে ত্যাগ করিয়া হরিপ্রিয়া কন্যা দেখিতে চলিয়া গেলেন। কন্যা দেখিলে তারাপদ বিবাহ করিতে অস্বীকৃত হইতে পারিবে না। কন্যা দেখিয়াই হরিপ্রিয়া তাহা বুঝিলেন। মেয়েটি একটি সৌন্দর্যের নির্ঝর। সন্ধ্যার পর আফিস হইতে ফিরিয়া হাত মুখ ধুইয়া তারাপদ হরিপ্রিয়ার ঘরে প্রবেশ করিয়া দেখিল হরিপ্রিয়া নিশ্চিন্ত মনে মালা জপ করিতেছেন। তারাপদ একটু বিস্মিত হইয়া কহিল, মাসিমা, এখনো রান্না চড়েনি? হরিপ্রিয়া প্রসন্ন হাসি হাসিয়া কহিলেন, আজ তোমার বিনয়ের বাড়ি নেমন্তন্ন, একটু জল খেয়ে নাও, সেখানে খেতে হয়তো রাত হবে। তারাপদ জিজ্ঞাসা করিল, কিসের নেমন্তন্ন মাসিমা?
একটু ইতস্তত করিয়া হরিপ্রিয়া কহিলেন, ওদের বাড়িতে কলকাতা থেকে লোকজন এসেছে, তাই খাওয়ানো আছে। জল খেয়েই যাও বাবা, দেরি করো না। বলিয়া হরিপ্রিয়া একটি কাঁসার রেকাবে 2টি সন্দেশ ও 1 গ্লাস জল তারাপদর সম্মুখে রাখিলেন। জল খাইতে খাইতে তারাপদ কহিল, মাসিমা, লক্ষ্মীপুর থেকে আর কিছু চিঠিপত্র পেয়েছ? হরিপ্রিয়া কহিলেন, না, সেই শনিবারে পেয়েছিলাম, আর পাইনি। তারাপদ কহিল, মাসিমা, তোমার কাঁঠাল গাছে এবার কাঁঠাল হয়েছে কেমন? হরিপ্রিয়া কহিলেন, মন্দ হয়নি, 8 টাকার ফল বেচে এসেছি। পরাণ বারুজ্যের প্রসঙ্গ আজ কোনো মতে উঠিল না দেখিয়া তারাপদর মনে গভীর সন্দেহ হইতেছিল। নিশ্চয়ই আজ গুরুতর একটা কিছু ঘটিয়াছে। তাহার উপর হরিপ্রিয়ার সুপ্রকাশ প্রসন্নতা এবং বিনয়ের বাড়ি অকারণ নিমন্ত্রণ, সকল লক্ষণগুলাই বিশেষ একটা অনুমানের অনুকূল বলিয়া তারাপদর মনে হইতেছিল। কিন্তু শুধু অনুমানের বিরুদ্ধে অভিযোগ বা আপত্তি করা চলে না। কাজেই তারাপদ নিরুপায় হইয়া বিনয়ের বাড়ির উদ্দেশ্যে যাত্রা করিল। বিনয়ের গৃহ হইতে যখন তারাপদ ফিরিল, রাত্রি তখন প্রায় 12টা। হরিপ্রিয়া জাগিয়াছিলেন। তারাপদকে ডাকিয়া কহিলেন, পদ, মেয়েটি দেখেছ? তারাপদ ধীরভাবে কহিল, দেখেছি। হরিপ্রিয়া শয্যার উপর উঠিয়া বসিয়া কহিলেন, এমন সুন্দরী মেয়ে তো এত বয়সে আমি একটিও দেখিনি। মেয়ে তো নয়, যেন লক্ষ্মী প্রতিমা। পদ্মের উপর দাঁড়ালেই তাকে মানায়। তাহলে পদ, এ মাসের 28-এ বিয়ের ব্যবস্থা করি। তারাপদ নির্বাক হইয়া দাঁড়াইয়া রহিল, কোনো কথা কহিল না। হরিপ্রিয়া অধীর হইয়া উঠিলেন, কহিলেন, এই মেয়ে হাতছাড়া করলে পরে অনুতাপ করতে হবে। বিয়ে তোমার বাবা যখন করতেই হবে, তখন এমন পেয়ে ছেড়ে দেওয়া অবুঝের কাজ হবে। বৌমা আমার সতীলক্ষ্মী ছিলেন। বিবাহ না করে তুমি কষ্ট পেলে মনে করো না তিনি পরলোকে সুখ পাবেন। আমি কাল সকালে মেয়েটিকে আশীর্বাদ করে আসব। আমার কাছে একখানা গিনি আছে, নগদ টাকা কিছু দিও। ইহাতেও তারাপদ কোনো কথা কহিল না দেখিয়া হরিপ্রিয়া মনে মনে চটিয়া উঠিলেন, কহিলেন, আমি তোমার মার মতো। তোমার মা থাকলে তার কথা কি তুমি ঠেলতে পারতে? আমার কথা যখন রাখবেই না, তখন আমার এই বিষয়ে অনুরোধ করাই অন্যায় হয়েছে। কিন্তু বাবা, এরপর যখন বিয়ে করবে, তখন যদি আসতে না পারি, কিছু মনে করো না কিন্তু। ঘর বাড়ি গাছপালা সব শত্রুর হাতে রেখে আসা কি যে বিপদ, সে আমিই জানি। পরাণ বারুজ্যকে তো তোমরা চেনো না, কোন দিন যে কি করে বসে তা কিছুই বলা যায় না। তারাপদ দেখিল পরাণ বারুজ্যের প্রসঙ্গ সবেগে আসিয়া পড়িয়াছে। তাহা হইতে পরিত্রাণ লাভের জন্য সে কহিল, মাসিমা, রাত অনেক হয়েছে, আজ এসব কথা থাক, কাল হবে। বলিয়া উত্তরের অপেক্ষা না করিয়া নিজের ঘরে প্রবেশ করিল। তারাপদর অভ্যন্তরে ভাবপ্রবণতা অপেক্ষা কার্যপ্রবণতাই অধিক মাত্রায় বর্তমান ছিল। প্রমাণ 12টার সময় ঘরে প্রবেশ করিয়া রাত জাগিয়া সে গবেষণা করে নাই এবং পরদিন প্রত্যুষে হরিপ্রিয়ার সহিত সাক্ষাৎ হইতেই কহিল, মাসিমা, তুমি বলছিলে মার কথা আমি অমান্য করতে পারতাম না, তোমার কথা পারি, এ ধারণা তোমার ভুল। তোমার আদেশ অমান্য করবার সাধ্য আমার নেই। তবে এইটুকু অনুরোধ, সব দিক ভেবে তারপর আদেশ করো। হরিপ্রিয়া আনন্দে গদগদ হইয়া কহিলেন, তা আমি জানি, তুমি আমার কথা নিশ্চয়ই রাখবে। আমি সব দিক ভেবে দেখেছি, এই মেয়ে আমি ছাড়ব না। গোটা 10 টাকা দাও, আশীর্বাদ করে আসি। একটা কথা বলিয়া রাখা ভালো, তারাপদ লোকটা কতকটা ভাবপ্রবণও বটে। আলমারি হইতে টাকা বাহির করিবার সময় তাহার চক্ষে 1 ফোঁটা অশ্রু আসিয়া পড়িয়াছিল।
দ্বিতীয় পক্ষের নাম কনকলতা। আকৃতির সহিত নামটির দুই প্রকারে সার্থকতা ছিল। বর্ণ তাহার কনকেরই মতো সুন্দর এবং গঠন লতার মতোই কোমল ছিল। কিন্তু কিছুদিনের মধ্যেই বোঝা গেল নামটি কনকলতার পরিবর্তে লৌহ শৃঙ্খল হইলে অপর একটা দিক হইতে অধিকতর সার্থক হইত। অর্থাৎ অল্পদিনের মধ্যেই তিনি তারাপদকে যে কঠিন বন্ধনে বাঁধিয়া ফেলিলেন, সেই বন্ধন কনকলতার মতো মধুর হইতে পারে, কিন্তু লৌহ শৃঙ্খলেরই মতো দৃঢ়। শৃঙ্খলটির প্রসার ছিল তারাপদর আফিস পর্যন্ত, কিন্তু ছুটির দিনে এবং রবিবারে তাহা দৃঢ়ভাবে সংকুচিত হইয়া তারাপদর অন্তঃপুরেই আবদ্ধ থাকিত। বৈঠকখানা পর্যন্তও সহজে পৌঁছাইত না। বন্ধুগণ তারাপদর বিবাহের পর পুনরায় পূর্বের মতো বৈঠকখানায় আড্ডা জমাইবার চেষ্টায় ছিল, কিন্তু আশ্চর্যের বিষয়, তাহারা আসিলেই তারাপদর হয় মাথা ধরিত, কিংবা পেট কামড়াইত, কিংবা এমন একটা কিছু হইত যাহাতে তাহাকে অন্দরে যাইয়া শুইয়া পড়িতে হইত, এবং শুশ্রূষার জন্য কনকলতার উপস্থিতি অপরিহার্য হইয়া উঠিত। বন্ধুরা পূর্বের মতো মধ্যে মধ্যে যখন তারাপদর অন্তঃপুরে প্রবেশ করিত, তখন তারাপদ মনে মনে ব্যস্ত এবং বিরক্ত হইয়া উঠিত। তাহার ব্যগ্র নয়ন সতর্ক প্রহরীর মতো চতুর্দিকে ঘুরিয়া ফিরিত, এবং কোনো প্রকারে যদি কনকলতার বসনের অঞ্চল কিংবা অঙ্গুলির নখটি দেখা যাইত, কিংবা কাশির আওয়াজ অথবা চুরিবালার শব্দ শোনা যাইত, তাহা হইলে আর রক্ষা থাকিত না। দুর্ব্যবহারে পীড়িত হইয়া বন্ধুদের তো ফিরিতে হইতই, কনকলতার প্রতিও সমস্ত দিন ধরিয়া জুলুম চলিত। বন্ধুগণ অনতিবিলম্বে ব্যাপারটা বুঝিয়া লইল। তাহারা তারাপদর অন্তঃপুরে প্রবেশ করা বন্ধ করিয়া দিল, এবং ক্রমশ তাহার বহির্বাটিতে আসাও পরিত্যাগ করিল। কিন্তু রোগে যাহাকে ধরিয়াছে, অপরে তাহার কি করিবে? তারাপদর মন আর কিছুতেই পরিষ্কার হয় না। একটা সন্দেহ, একটা অসন্তোষ মনের মধ্যে সর্বদা কাঁটার মতো বিঁধিয়া থাকে। অভিযোগের কোনো কারণ নাই, অনুযোগের কোনো নিদর্শন নাই, তথাপি একটা গোলযোগ যেন কোথায় প্রচ্ছন্ন রহিয়াছে বলিয়া সন্দেহ হয়। মনটা কোনো রকমেই নিশ্চিন্ত হইতে পারে না। সর্বাপেক্ষা আশ্চর্য ও পরিতাপের বিষয় এই যে, এই কষ্টকর সন্দেহটা ভালোবাসারই সহিত সমভাবে বাড়িয়া উঠিতেছিল, এবং বেচারা কনকলতা তাহার স্বামীর ভালোবাসার অত্যাচার এবং সন্দিগ্ধতার উৎপীড়নের মধ্যে পড়িয়া উভয়ের নিষ্পেষণে ক্রমশ অস্থির হইয়া উঠিতেছিল। স্বামীর সহিত কোনো সময়ই তাহার সহজ স্বচ্ছন্দভাবে কাটিত না। হয় আগ্রহ, নয় নিগ্রহ, হয় বিলাপ, নয় আলাপ, একটা না একটা কিছু পিছনে লাগিয়াই থাকিত। তারাপদর সর্বাপেক্ষা ভয় হইত কনকলতার তরল স্বভাব পর্যবেক্ষণ করিয়া। এত হাসি, এত রঙ্গ, এত চঞ্চলতা, নয়নের মধ্যে এমন জ্যোতি, বুদ্ধির সহিত এমন প্রখরতা, ইহাকে কি বিশ্বাস করিয়া নিশ্চিন্ত থাকা যায়? তাহার পর সৌন্দর্যের এমন একটি দীপ্ত দীপশিখা যেখানে উজ্জ্বল হইয়া জ্বলিতেছে, তাহার আশেপাশে পতঙ্গেরা লুব্ধ হইয়া যে ঘুরিয়া বেড়ায় না, তাহার নিশ্চয়তা কোথায়? তাই সদর দুয়ারে কঠিন স্প্রিং বসাইয়া এবং জানালায় জানালায় ঘন পর্দা মারিয়াও তারাপদর মন নিশ্চিন্ত হইল না। দুয়ারের পার্শ্বে কোথায় একটি ছিদ্র, পর্দার পার্শ্বে কোথায় একটু ফাঁক, কোন ছিটকানিটা আলগা হইয়াছে, কোন হুড়কাটা বাহির হইতে খুলিয়া ফেলিবার সম্ভাবনা আছে, সেই সকল দেখিয়া দেখিয়া বেচারা পতঙ্গের পথ বন্ধ করিত। কনকলতা সব দেখিত, সব বুঝিত, মুখে সে কিচ্ছু বলিত না।
কিন্তু মনের মধ্যে বিরক্তি মিশ্রিত এমন একটা দুর্জয় অভিমান নিয়ত বাড়িয়া উঠিতেছিল, যাহার অন্তরালে দ্বিতীয় পক্ষের অনুদ্দাম ভালোবাসাটুকু প্রায় ঢাকিয়া আসিয়াছিল। এত অবিশ্বাস, এত সন্দেহ, এমন লোকের তো বিবাহ না করাই উচিত ছিল। বন্ধুদের যাওয়া আসা তো এক প্রকার বন্ধ হইয়াছিল, সেই বিষয়ে তারাপদ কতকটা নিশ্চিন্ত ছিল। কিন্তু তাহা অপেক্ষা গুরুতর একটা ব্যাপারের কোনো উপায়ই সে করিতে পারিতেছিল না। বন্ধুপত্নীগণ এবং প্রতিবেশিনী সঙ্গিনী এবং গৃহিণীগণ সর্বদাই তারাপদর গৃহে বেড়াইতে আসিতেন। ভদ্রতা রক্ষার জন্য কনকলতাকেও মধ্যে মধ্যে তাহাদের বাটি যাইতে হইত। আফিস হইতে আসিয়া তারাপদ যদি শুনিত যে দ্বীপ্রহরে কনকলতা কোনো প্রতিবেশিনীর গৃহে বেড়াইতে গিয়াছিল, তাহা হইলে আর রক্ষা থাকিত না। নানা ছলে তারাপদ স্ত্রীকে জেরা আরম্ভ করিত। কখন গিয়াছিলে, কখন আসিলে, তাহাদের বাড়ি কে কে ছিল, পুরুষ কেহ উপস্থিত ছিল কিনা, পথে যাইতে আসিতে কাহারও সহিত সাক্ষাৎ হইয়াছে কিনা, ইত্যাদি। উত্তর দিতে দিতে কনকলতা বিরক্ত হইয়া উঠিত, এবং যদি কোনো প্রকারে প্রকাশ পাইত যে সেই বাটিতে কোনো পুরুষ উপস্থিত ছিল কিংবা পথে কোনো পুরুষ লোক সম্মুখে পড়িয়াছিল, তাহা হইলে 2-3 দিন ব্যাপী একটা কলহ বিপ্লবের অভিনয় চলিতে থাকিত। ক্রমশ এই অবিশ্বাসের পীড়ন কনকলতার পক্ষে অসহ্য হইয়া উঠিল। শনিবার তারাপদ সকাল সকাল আফিস হইতে বাটি ফিরিতেছিল। পাড়ার পথে তাহার এক বন্ধু গোপালের সহিত সাক্ষাৎ হইল। গোপাল তারাপদকে দেখিয়া হাসিয়া কহিল, লোকে বলে অভাগার ঘোড়া মরে আর ভাগ্যবানের বউ মরে, তা সে কথা ঠিক দেখলাম। তারাপদ সন্দিগ্ধভাবে কহিল, কেন? গোপাল হাসিয়া কহিল, তুমি তো তোমার বউ কোনো মতেই দেখাবে না। বাগবাজারের রসগোল্লা তো আর নয় ভাই, যে আমরা টপ করে একেবারে গালে পুড়ে দেব। তারাপদ অধীরভাবে কহিল, অত ভূমিকায় প্রয়োজন নেই, আসল কথা কি বলো না। গোপাল কহিল, আসল কথা হচ্ছে শ্রীমুখ পঙ্কজ আজ দেখতে পেয়েছি। কি করে? গোপাল মুখ টিপিয়া হাসিয়া কহিল, ভাই তুমি রাগ করছ? যদি অভয় দাও তাহলে বলি, আজ ভারী এক মজার ঘটনা ঘটেছে। তারাপদর সর্বাঙ্গ জ্বলিতেছিল। সে কহিল, কি? গোপাল সহাস্যে কহিতে লাগিল, আজ দুপুরবেলায় ভোলাদের বৈঠকখানায় ভোলা আর আমি বসেছিলাম। এমন সময় 4-5 জন মেয়ে বাড়ির মধ্যে ঢুকল। একটিকে চিনতে পারলাম না, অথচ চেহারাখানা দেখে ভোলাকে না জিজ্ঞাসা করেও থাকতে পারলাম না। ভোলা বললে, তোমার বউ। ভালো করে দেখবার জন্যে ভোলা আমাকে পাশের ঘরে নিয়ে গেল। সেখানে গিয়ে জানালার ফাঁক দিয়ে দেখি সকলে বসে গল্প করছে, কেবল তোমার বউই নেই। ফাঁকে চোখ দিয়ে দুজনে গলদঘর্ম হয়ে উঠেছি। এমন সময় কথা কইতে কইতে কে দুজন আমাদের ঘরে ঢুকল। চেয়ে দেখি ভোলার বোন আর তোমার বউ। ঘর একটু অন্ধকার ছিল বলে তারা আমাদের দেখতে পেলে না। আমরা তো চোরের মতো একটা চেয়ারের দুপাশে দুজনে টুপ করে বসে পড়লাম। তারপর যে মজার ব্যাপারটা হলো, না ভাই বলে কাজ নেই, তুমি হয়তো রেগে যাবে। তারাপদর মস্তিষ্ক ক্রোধে ফুটিতেছিল। সে কহিল, ন্যাকামিতে কাজ কি, বলেই যাও না। গোপাল বলিতে লাগিল, তোমার বউ তো এসে টপ করে সেই চেয়ারটাতে আমাদের দুজনের মাঝখানে বসে পড়ল, আর ভোলার বোন একটা বাক্স খুলে চিঠি বার করতে লাগল। দুজন 15-16 বছরের মেয়ে নির্জনে একত্র হলে সচরাচর কথাবার্তা কি হয় বুঝতেই পারছ। ভোলার বোন তার স্বামীর একটা চিঠি নিয়ে পড়তে আরম্ভ করে দিলে। 1 লাইন পরে আর 5 মিনিট ধরে 2 সঙ্গিনীতে টিপ্পনি চলে। ভোলা তো নিঃশ্বাস বন্ধ করে
তার ভগ্নিপতির উচ্ছ্বাস আর বোনের রসিকতা শুনতে লাগল। আর আমি প্রাণপণ বলে হাসি চেপে তোমার বউকে দেখতে লাগলাম। তাছাড়া আর কি করা যায় বলো? এখন সেই সময়ে আমরা দুজনে যদি আস্তে আস্তে শটান উঠে দাঁড়াই, তাহলে কীরকমটা হয় বুঝতেই পারছ। তারপর যা হলো সে ভয়ানক ব্যাপার বলিয়া গোপাল উচ্চ স্বরে অবিশ্রান্ত হাসিতে লাগিল। ক্রোধে তারাপদর সর্বশরীর কাঁপিতেছিল। একবার তাহার ইচ্ছা হইতেছিল তখনই সেই স্থান পরিত্যাগ করিয়া চলিয়া যায়, কিন্তু গোপালের হাসির তরঙ্গ দেখিয়া মনে হইতেছিল সর্বাপেক্ষা গুরুতর কথাটা এখনও শুনিতে বাকি আছে, তাই সে যাইতেও পারিল না। সহসা গোপাল গম্ভীর হইয়া কহিল, তোমার বউয়েরও স্বভাবটা তো খারাপ, ওরকম কেন? তারাপদর হৃদয়ের মধ্যে ধক করিয়া উঠিল। কি রকম? ঘরের ভেতর পানের পিক ফেলে কেন? তারাপদ ক্রুদ্ধ স্বরে বলিল, তাতে হয়েছে কি? তবে বলি শোনো কি হয়েছে বলিয়া গোপাল বলিতে লাগিল। ঘরটা বেশ একটু অন্ধকার মতো ছিল, বিশেষত আমি যেখানটা বসেছিলাম সেখানটা তো খুবই। জানো তো, সহজে আমি আসল কাজটা ভুলিনে, তাই অমন বিপদের মধ্যে পড়েও মুখটাকে যতদূর সম্ভব খাড়া করে আর চোখ দুটোকে যথাসম্ভব কপালের উপর তুলে দিয়ে তোমার বউয়ের মুখচন্দ্রিমা নিরীক্ষণ করছিলাম, আর বোধহয় কতকটা তন্ময়ও হয়ে পড়েছিলাম। এমন সময় হঠাৎ বলা নেই কওয়া নেই তোমার বউ এক রাশ পানের পিক ঠিক আমার নাকের ওপর ফেলে দিলে। সেই পানের পিক আমার নাক বেয়ে মুখ বেয়ে গোঁফ ভিজিয়ে জামা পর্যন্ত নষ্ট করে দিলে। এখন সেরকম অবস্থায় স্বয়ং সহ্যের অবতারও বোধহয় বসে থাকতে পারতেন না। আমি রামো রামো বলতে বলতে শটান উঠে দাঁড়ালাম। ভোলাও কি জানি কেন উঠে দাঁড়ালো। সঙ্গে সঙ্গে তোমার বউও উঠে পড়ল। বোধহয় আমাদের চোখের ভেতর সুপুরির কুচি ঢুকে গিয়েছিল, সেই জন্যে তাদের মুখের ভাব কীরকম হয়েছিল দেখতে পাইনি। কাপড়ে মুখ মুছে যখন তাকালাম, দেখলাম তারা দুজনে তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। তারপর বেশ করে সব ধুয়ে ফেলেছি, কিন্তু এই দেখো শার্টে এখনও পানের ফিকে রং দেখা যাচ্ছে, আর গোঁফে এখনও সেন সেন না কিসের গন্ধ লেগে রয়েছে। কিন্তু যাই বলো তারাপদ, তোমার বউ ভাই রূপসী বটে। এখন বুঝতে পারছি কেন তুমি আমাদের ছেড়েছ। আমি হলে বোধহয় চাকরিও ছাড়তাম। এরকম বউকে চোখের আড়াল করে সুস্থির থাকা যায় না বলিয়া গোপাল আবার হাসিতে লাগিল। গোপালের কাহিনী শুনিয়া তারাপদ ক্রোধে প্রায় উন্মত্ত হইয়া উঠিয়াছিল। প্রথম পক্ষ হইলে এই ঘটনা শুনিয়া সে হাসিয়া আকুল হইত, কিন্তু দ্বিতীয় পক্ষের চিন্তাস্রোত একটু ভিন্ন ধারায় বয়, তাই কৌতুকের দিকটা তারাপদকে কিছুমাত্র অধিকার করিতে পারিল না। তাহার মনে হইতে লাগিল, সে যখন নিশ্চিন্ত মনে আফিসে বসিয়া লেজার বহি পূরণ করে, তখন তাহার স্ত্রী দুইজন পুরুষ মানুষের মধ্যে আসন পাতিয়া প্রণয় কাহিনী প্রকাশ করিবার অবকাশ পায়। বৃথা দরজায় স্প্রিং বসানো, বৃথা জানালায় পর্দা দেওয়া। মাতালের মতো টলিতে টলিতে তারাপদ গৃহে উপস্থিত হইল। তাহার মাথা ঘুরিতেছিল। কনকলতা তারাপদকে দেখিয়া কহিল, ও কি, তোমার মুখ অমন কালি হয়েছে কেন? অসুখ করেনি তো? তারাপদ সে কথার উত্তর না দিয়া কঠোরভাবে কহিল, গোপালের মুখে যা শুনলাম সব সত্যি কি না? তারাপদর প্রশ্ন শুনিয়াই কনকলতা বুঝিল তারাপদর মুখ অসুখে বা রৌদ্রে শুষ্ক হয় নাই। দ্বীপ্রহরের ঘটনার কথা সে শুনিয়াছে। অবিচলিতভাবে সে কহিল, যদি মিথ্যা কোনো কথা না বলে থাকে তাহলে সব সত্যি। কনকলতার সহজ ভঙ্গি দেখিয়া তারাপদ জ্বলিয়া উঠিল। কহিল, সেই বিষয়ে তুমি কি বলতে চাও?
তেমনি সহজভাবে কনকলতা কহিল, বলতে চাই যে আমার কোনো দোষ নেই, আমি কোনো অন্যায় কাজ করিনি। ক্রোধে তারাপদর কোনো কথা মাথায় আসিতেছিল না। হঠাৎ গোপালের কথাটা মনে পড়িয়া গেল। কহিল, তুমি ভদ্রলোকের ঘরের ভেতর পানের পিক কেন ফেললে, তার কৈফিয়ত আমাকে দাও। কনক কহিল, তোমার বন্ধু ভদ্রলোকের স্ত্রীর পাশে নাক উঁচু করে কেন বসে থাকে, আগে তার কৈফিয়ত নিয়ে এসো, তারপর আমার কৈফিয়তের কথা। প্রায় অর্ধঘণ্টা বচসা করিয়াও তারাপদ যখন স্ত্রীকে পরাভূত করিতে পারিল না, তখন সে সটান বিছানায় গিয়া শুইয়া পড়িল। সমস্ত রাত্রি উভয়ের মধ্যে কথাবার্তা হইল না। সপ্তাহের মধ্যে 6 দিন তারাপদ রবিবারের জন্য অধীর হৃদয়ে অপেক্ষা করিত, কারণ সেই দিনটা তাহাকে ভাত মুখে দিয়া লেজার বহি লিখিবার জন্য ঊর্ধ্বশ্বাসে ছুটিতে হইত না। সমস্ত দিনটা দ্বিতীয় পক্ষের অঞ্চলবদ্ধ হইয়া নিমেষের মতো কাটিয়া যাইত। কিন্তু শনিবারের ঘটনা এবারের রবিবারকে এমনইভাবে নষ্ট করিয়া দিয়াছিল যে দ্বীপ্রহরে আহার সমাপন করিয়া কনকলতা যখন ঘরের মধ্যে আসিয়া দাঁড়াইল, তখন সহসা তারাপদর অভিমান এবং ক্রোধ এমন বাড়িয়া উঠিল যে সে তাড়াতাড়ি আফিসের কাপড় পরিতে আরম্ভ করিল। তারাপদ গমনোদ্যত হইলে কনকলতা ধীরভাবে জিজ্ঞাসা করিল, দুপুরবেলা এমন সময় কোথায় যাচ্ছ? আফিসে, বলিয়া তারাপদ ঘর হইতে বাহির হইয়াই সহসা বাহির হইতে দ্বারের শিকল টানিয়া দিয়া পথে বাহির হইয়া গেল। তারাপদর নিরুদ্ধ ক্রোধ সহসা এই রূপে প্রতিশোধ লইবার পথ করিয়া লইল। কিছুক্ষণ কনকলতা বজ্রাহতের মতো স্তম্ভিত হইয়া দাঁড়াইয়া রহিল। অপমানের আঘাতে তাহার মুখ রক্তবর্ণ হইয়া গিয়াছিল এবং চক্ষু শুষ্ক হইয়া জ্বলিতেছিল। বন্দী বন্দী হইয়া তাহাকে থাকিতে হইবে আপনার গৃহে? 5টার সময় দাসী আসিয়া তাহাকে মুক্ত করিবে, আর এই দীর্ঘ সময়টা সে তাহার ঘৃণিত, অপমানিত, লাঞ্ছিত জীবন বহন করিয়া অবরুদ্ধ থাকিবে সেই স্বামীর গৃহে, যাহার তাহার প্রতি বিন্দুমাত্র বিশ্বাস, করুণা বা সম্ভ্রম নাই? যদি এতই অবিশ্বাস, তবে আর কেন একেবারে ছাড়িয়া পলাইবার উপায় করিতে পারিলেই ভালো হয়। অধীরভাবে কনকলতা চতুর্দিকে চাহিয়া দেখিল। বাহ, সমস্ত ব্যবস্থাই তো ঠিক রহিয়াছে। কড়িকাঠে লোহার আংটা বেশ মজবুত করিয়া আঁটা, তক্তপোষের উপর বড় টুলটা রাখিলেই অনায়াসে হাত পাওয়া যাইবে। আলনার দড়িটাও যথেষ্ট লম্বা এবং শক্ত আছে। ক্রোধের চেয়েও যে কঠোর এবং অপমানের চেয়েও যে প্রবল সেই দুর্দমনীয় অভিমান তখন কনকলতার ক্ষুব্ধ হৃদয়কে উত্তেজিত করিতেছিল। কনকলতা আলনার দড়িটা খুলিয়া ফেলিল। তাহার পর টুলটা তক্তপোষের উপর রাখিয়া তাহার উপর আরোহণ করিয়া সেই দড়িটা কড়ির আংটায় শক্ত করিয়া বাঁধিল। তাহার পর শেষ কাজ রহিল, একটা ফাঁস তৈয়ার করিয়া গলায় পরিয়া টুলটাকে পা দিয়া ঠেলিয়া ফেলিয়া ঝুলিয়া পড়া। ফাঁসটা সুবিধা মতো হইতেছিল না বলিয়া কনকলতা ফাঁসটা লইয়া একটু ব্যস্ত হইয়া উঠিয়াছিল। এমন সময় পেছনের বারান্দা হইতে কে কহিল, টুলের ওপর দাঁড়িয়ে কি হচ্ছে রে কনক? কনক চাহিয়া দেখিল ললিতা জানালায় দাঁড়াইয়া হাসিতেছে। হঠাৎ আংটায় বাঁধা দড়ির প্রতি ললিতার দৃষ্টি পড়িল। ব্যাপারটা বুঝিতে পারিয়াই ললিতা চিৎকার করিয়া উঠিল, এ কি করছিস সর্বনাশী, শিগগির দৌড় খোল। তাহার পর বাহির হইতে শিকল দেওয়া দেখিয়া ললিতা তড়িৎ বেগে দ্বার খুলিয়া ঘরে প্রবেশ করিল। তখন কনক টুল হইতে নামিয়া তক্তপোষের ওপর মুখ গুঁজিয়া পড়িয়াছিল। কনকের মুখ তুলিয়া ধরিয়া ললিতা দেখিল প্রবল অশ্রুধারায় তাহা সিক্ত হইয়া গিয়াছে। উত্তেজনার উষ্ণতায়
এতক্ষণ যাহা বাষ্পের মতো তপ্ত এবং কঠোর ছিল, একটুখানি স্নেহশীতলতার স্পর্শ পাইয়া তাহা একেবারে বর্ষাধারার মতো গাঢ়ভাবে নামিয়াছে। ললিতা সস্নেহে কনকের মুখ বুকের উপর চাপিয়া ধরিয়া কহিল, কি জন্যে ও কাজ করছিলি? আমাকে খুলে বল। আমি না এসে পড়লে এতক্ষণে নরককুণ্ডের দোরে পৌঁছতিস যে রে। দিদি বলিয়াই কনক উচ্ছ্বসিত হইয়া কাঁদিতে লাগিল, এবং স্নেহপরায়ণা ললিতাও কিছু না বুঝিয়াই কনককে বক্ষে চাপিয়া ধরিয়া কাঁদিতে লাগিল। আকাশেও বোধ করি এপাশের মেঘকে ঝরিতে দেখিয়া ওপাশের মেঘ এমনি অকারণে ঝরিতে থাকে। প্রায় অর্ধঘণ্টা নীরব অশ্রুপাতের পর ললিতা বলিল, এখন বল, কি হয়েছে? কেন ও কাজ করছিলি? তারাদা কোথায়? কনক কহিল, দিদি তুমি আর 5 মিনিট পরে কেন এলে না? তাহলে সব যন্ত্রণার শেষ হতো। এ কথা কাউকে বলিনি, বলতামও না। তুমি যখন সব দেখে ফেললে তখন শোনো। বলিয়া কনক আনুপূর্বিক সকল কথা ললিতাকে জানাইল। সমস্ত শুনিয়া ললিতা কিছুক্ষণ চক্ষু বিস্ফারিত করিয়া চাহিয়া রহিল। তাহার পর কহিল, ওরে বোকা মেয়ে, ওরে গাধা মেয়ে, এই জন্যে তুই গলায় দড়ি দিচ্ছিলি? না না, তুই যখন এত বোকা, তোর গলায় দড়ি দেওয়াই উচিত ছিল। স্বামী বেশি ভালোবাসে বলে স্ত্রী গলায় দড়ি দেয়, এ আমি কখনো শুনিনি। কনক করুণভাবে কহিল, দিদি তুমি একে ভালোবাসা বলো? বলিনে তো কি, সন্দেহটা তো একটা ভালোবাসার রোগ। যেমন মাথা না থাকলে মাথা ধরা অসম্ভব, সেই রকম ভালোবাসা না থাকলে সন্দেহও অসম্ভব। 16 বছরের ধাড়ি হলি, একটা সাজোয়ান মদ্যকে নাকে দড়ি দিয়ে খেলাচ্ছিস, আর এটা বুঝতে পারছিস নে? কনক দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া কহিল, কি জানি, বাস্তবিকই বুঝতে পারি নে। ললিতা ক্রুদ্ধ স্বরে কহিল, তারা দাদার পায়ে দড়ি বেঁধে পাড়া ঢলিয়েছিলি, এখন নিজের গলায় দড়ি দিয়ে দেশ ঢলা। বলিয়া ললিতা হাসিতে লাগিল। কনক কহিল, আচ্ছা দিদি, আজকের ব্যাপারটা কিরকম বিশ্রী? তুমি যদি না আসতে আর গলায় দড়ি যদি আমি না দিতাম, তাহলে বিরাট ঝি এসে তো আমাকে উদ্ধার করত। তার কাছে আমি কি করে মুখ দেখাতাম? আর পাড়ার লোকের কানে যদি এ কথাটা উঠত, তাহলে তারা কি ভাবত বলো দেখি? ললিতা কহিল, এ কাজটা তারা দাদার খুব অন্যায় হয়েছে, বলতেই হবে। কিন্তু পাড়ার লোকের কথা বলছিস, তুই মোলে পাড়ার লোক কথা বলতো না? দেওয়ালে তারাপদর একটা ফটো ঝুলিতেছিল, সেটা খুলিয়া আনিয়া ললিতা কহিল, এই ফটো ছুঁয়ে শপথ কর, আর কক্ষনো এমন মুখ্যুর মতো কাজ করতে যাবি নে। কনক হাসিয়া কহিল, আমি মোলে দিদি, তোমার দুঃখ হতো তাই দিব্যি করাচ্ছ, কিন্তু যাকে ছুঁয়ে দিব্যি করাচ্ছ আমি মোলে, সে একরকম নিশ্চিন্তই হয়। ললিতা কহিল, আচ্ছা জ্যাঠামহাশয়, ঢের হয়েছে, চুপ করুন। তুই যদি শপথ করিস যে এমন কথা আর কক্ষনো মনেও আনবি নে, তাহলে আজকেই তোকে দেখিয়ে দিই তারা দাদা তোকে কত ভালোবাসেন, আর আজ তুই গলায় দড়ি দিলে তার কি দুর্দশাই হতো। কনক কহিল, কি করে দেখাবে আগে বলো, তারপর দিব্যি করব। ললিতা তাহার কৌশলের কথা সংক্ষেপে ব্যক্ত করিল। শুনিয়া কনক আনন্দে উৎফুল্ল হইয়া উঠিল। কহিল, দিদি এক্ষুনি আরম্ভ করে দাও, হঠাৎ যদি এসে পড়ে তাহলে সব মাটি হবে। ললিতা ফটোগ্রাফটা আগাইয়া দিয়া কহিল, নে আগে ছুঁয়ে দিব্যি কর। কনক হাসিয়া কহিল, দিব্যি করছি, এবার গলায় দড়ি দেবার সময় আগে তোমার পথ ভালো করে বন্ধ করব। ললিতা অত্যন্ত ক্রুদ্ধ হইয়া উঠিল। তাহার ভাব দেখিয়া এবং তারাপদকে জব্দ করিবার ফন্দি পাছে নষ্ট হয়, সেই ভয়ে কনক
যথাদেশ অঙ্গীকার করিল। তখন ললিতা একটা বড় পাশবালিশ লইয়া তাহার এক প্রান্তে কঠিনভাবে একটা দড়ি বাঁধিল, অর্থাৎ ক্ষুদ্র দিকটা হইল কনকের মাথা ও বৃহৎ দিকটা হইল তাহার দেহ। কনক কহিল, দিদি, একটা ভালো শাড়ি বার করব? অনেকে তো সেজেগুজে মরে। ললিতা কহিল, আর সাজতে হবে না, যা যা পরে আছিস সব খুলে দে। কনক বস্ত্র পরিবর্তন করিল। পাশবালিশের মাথার দিকটায় খানিকটা কাপড়ের টুকরা বাঁধিয়া ললিতা কবরী রচনা করিল। তাহার পর পাশবালিশটাকে কনকের সেমিজ জ্যাকেট পরাইয়া দিল। জ্যাকেটের হাতার ভিতর এবং বক্ষ ও পৃষ্ঠের ভিতর বস্ত্র ভরিয়া গঠন প্রদান করিল। অবশেষে কনক যে নীলাম্বরী শাড়িখানি পরিয়াছিল সেটি নকল কনকের অঙ্গে ভালো করিয়া পরাইয়া দিল। মাথার উপর দিয়া শাড়ির বেড়টি এমন করিয়া ঘুরাইয়া দিল যে পশ্চাৎ দিক হইতে ছলনা বুঝিবার আর কোনো উপায়ই রহিল না। তাহার পর কনকের বাঁধা দড়িতে একটা ফাঁস দিয়া সেই ফাঁসে পাশবালিশের গলা বাঁধিয়া ঝুলাইয়া দিল। টুলটিকে এমনভাবে ফেলিয়া রাখিল যাহাতে দেখিলেই মনে হয় যে গলায় ফাঁস লাগাইয়া সেটাকে পা দিয়া ঠেলিয়া ফেলিয়া দেওয়া হইয়াছে। সমস্ত যখন প্রস্তুত হইয়া গেল, তখন ঘরের অন্য একটি দ্বার খুলিয়া ফেলিয়া এবং যে দ্বার তারাপদ বাহির হইতে শিকল দিয়া গিয়াছিল সেই দ্বারটি ভিতর হইতে হুড়কা দিয়া কনক এবং ললিতা ঘর হইতে বাহির হইয়া আসিল। তৎপরে নবন্মুক্ত দ্বারটি বন্ধ করিয়া অর্গল দেওয়া দ্বারটি বাহির হইতে পূর্ববৎ শিকল দিয়া দিল। উন্মুক্ত জানালা দিয়া অর্ধতমসাবৃত ঘরের মধ্যে সেই বিভীষিকাজনক দৃশ্য দেখিয়া কনক এবং ললিতা মনে মনে শিহরিয়া উঠিল। ললিতা কনকের দিকে চাহিয়া কহিল, দেখছিস পোড়ার মুখী, আমি না এলে তোর কি দুর্দশা এতক্ষণ হতো? কনকলতা ভীতি বিস্ময়ে দৃষ্টি নিবদ্ধ করিয়া নির্বাক হইয়া রহিল। তাহার মুখ দিয়া কোনো কথা বাহির হইল না। বেলা 4টার সময় বিরাটঝি উপস্থিত হইল। কনক তাহাকে কহিল, ঝি, তোমার বোনপোর অসুখ হয়েছিল বলছিলে না? আজ তুমি তাকে দেখতে যেতে পারো, কিন্তু কাল খুব সকাল করে এসো। এই অপ্রত্যাশিত অনুগ্রহ লাভে ঝি অতিশয় বিস্মিত হইল। যদিও বোনপোর আরোগ্য সংবাদ সে বিশ্বস্ত সূত্রে অবগত হইয়াছিল, কিন্তু সে কথা সে প্রকাশ করিল না। কহিল, রান্নার জলটা তুলে দিয়ে যাই মা? কনক কহিল, না না, আজ রান্না হবে না, দিদির বাড়ি নেমন্তন্ন, তুমি এখনই যাও। ঝি উভয়ের মুখ একটু সন্দিগ্ধভাবে নিরীক্ষণ করিয়া আর কোনো কথা না বলিয়া প্রস্থান করিল। দ্বারে শিকল চড়াইয়া দিয়া তারাপদর রাগটা যেন হঠাৎ আরও কিছু বাড়িয়া গেল। সেই রাগের ভরে দ্রুতপদে স্টেশনে আসিয়া সে ট্রেনে চাপিয়া বসিল। কিন্তু ট্রেন যখন গৃহপল্লী মাঠঘাট পশ্চাতে ফেলিয়া কলিকাতার নিকটবর্তী হইতে লাগিল, তখন তারাপদর মন যেন ধীরে ধীরে শিথিল হইয়া আসিতে লাগিল। মনে হইতে লাগিল, কাজটা তেমন ভালো হয় নাই, একটু মাত্রাতিরিক্ত হইয়া গিয়াছে। হাওড়ার পুলের উপর দিয়া যাইতে যাইতে তারাপদর মন আরও অবসন্ন হইয়া আসিল। অনুশোচনার মতোই যে একটা কিছু তাহার মনের মধ্যে পথ করিবার চেষ্টা করিতেছিল, তাহাতে ভুল ছিল না। জোয়ারের জলে পুলটা ধনুকের মতো বাঁকিয়া উঠিয়াছিল। একটা মাল বোঝাই গরুর গাড়ির পিছন দিকে 2 জন লোক সজোরে ধরিয়াছিল, তথাপি ঢালুর উপর দিয়া সবেগে সেটা নামিয়া আসিতেছিল। হঠাৎ গাড়িটা বাঁকিয়া গিয়া তারাপদর উদরে বলদের শিং ফুটিয়া যাইবার উপক্রম হইল। আসন্ন বিপদ হইতে পরিত্রাণের জন্য তারাপদ এক লাফ দিতেই এক ব্যক্তির নাসিকার উপর তাহার মাথাটি গিয়া পড়িল। সে তারাপদর কৈফিয়তের প্রতি কিছুমাত্র কর্ণপাত না করিয়া অজস্র গালিবর্ষণ করিতে লাগিল। তারাপদর অন্তঃকরণ বিরক্তিতে ভরিয়া উঠিল। অবশেষে কোনো প্রকারে আফিসে পৌঁছিয়া
তারাপদ যখন লেজার বহি খুলিয়া লিখিতে বসিল, তখন তাহার বাস্তবিকই কান্না আসিতেছিল। কেন সে হঠাৎ এমনটা করিয়া বসিল? কেন তাহার মাথার মধ্যে এই দুর্বুদ্ধি আসিয়া জুটিয়াছিল? কিন্তু দণ্ডও ভগবান হাতে হাতে দিয়াছেন। দীর্ঘ 6 দিনের কামনার বস্তু, পরিশ্রমের পুরস্কার, রবিবারের ছুটির দিনে আফিসে আসিয়া লেজার বহি লেখার মতো শাস্তি আর তাহার পক্ষে কি আছে? গরুর শিঙে পেট চিরিয়া গেলেই ভালো হইত। 5 মিনিট লেখার পর তারাপদ হঠাৎ দেখিল লেজার বহিতে যাহা কিছু লিখিয়াছে সমস্তই ভুল স্থানে লিখিয়াছে। ক্রোধ ভরে কলমটা সজোরে ছুঁড়িয়া ফেলিয়া দিয়া তারাপদ মুখ বক্র করিয়া বসিয়া রহিল। হঠাৎ তাহার একটা কথা মনে হইল। কনকলতা অভিমান ভরে যদি কিছু করিয়া বসে, যদি আলমারি হইতে মালিশের ঔষধটা লইয়া পান করে, কিংবা যদি কিছুমাত্র অসম্ভব নয়। উফ, এই কথাটা তাহার এতক্ষণ মনে হয় নাই। ঘড়িতে চাহিয়া দেখিল 4:30। এখনই বাহির হইলে 4:50 এক্সপ্রেস ধরা যায়। তাড়াতাড়ি বহিপত্র বন্ধ করিয়া ছাতা ও চাদর বগলে পুরিয়া তারাপদ আফিস হইতে বাহির হইয়া পড়িল। দৌড়াইতে দৌড়াইতে সে যখন হাওড়া স্টেশনে উপস্থিত হইল, তখন 4:50 এক্সপ্রেস ধীর মন্থর গতিতে প্ল্যাটফর্ম হইতে বাহির হইয়া যাইতেছিল। গতিশীল গাড়িতে উঠিবার জন্য তারাপদ সবেগে দৌড় দিল। কিন্তু সহসা কোথা হইতে একজন দুর্বৃত্ত টিকিট কালেক্টর 2 হস্ত প্রসারিত করিয়া তাহার গতি রোধ করিয়া দাঁড়াইল। তাহার হাত হইতে পরিত্রাণের একবার বিফল চেষ্টা করিয়া তারাপদ নিরুপায় হইয়া একটা বেঞ্চের উপর বসিয়া পড়িল। 1/2 ঘণ্টা পরে বর্ধমান লোকাল। সুদীর্ঘ 1/2 ঘণ্টার অবসানে বর্ধমান লোকাল অবশেষে ছাড়িল। শ্রীরামপুরে গাড়ি সম্পূর্ণভাবে থামিবার পূর্বেই তারাপদ গাড়ি হইতে নামিয়া পড়িয়া ঊর্ধ্বশ্বাসে গৃহাভিমুখে ছুটিল। ঘর্মাক্ত কলেবরে সে যখন গৃহের দরজার সম্মুখে উপস্থিত হইল, তখন সন্ধ্যার সমাগমে চতুর্দিক অস্পষ্ট হইয়া আসিয়াছিল। দরজা ঠেলিয়া গৃহাঙ্গনে প্রবেশ করিয়া তারাপদ কাহারও সাড়া পাইল না। সমস্ত গৃহ একটা জমাট নিস্তব্ধতা বক্ষে ধরিয়া গম্ভীর হইয়াছিল। তারাপদর অন্তরের নিভৃত প্রদেশ একটা ভীষণ অমঙ্গলের আশঙ্কায় কাঁপিয়া উঠিল। বিরাজ, বিরাজ! কেহ উত্তর দিল না। মৌন গৃহ তারাপদর উচ্চকণ্ঠ শুনিয়া আরও স্তব্ধ হইয়া গেল। তড়িৎ পদে বারান্দায় উঠিয়া তারাপদ দেখিল দ্বারে তেমনিভাবে শিকল লাগানো রহিয়াছে। অধীরভাবে দ্বারে করাঘাত করিয়া তারাপদ ডাকিল, কনক, কনক! ভিতরে কাহারও সাড়া পাওয়া গেল না। ঘরের জানালা অল্প খোলা ছিল। সেটাকে হাত দিয়া খুলিয়া তারাপদ ঘরের ভিতর চাহিয়া দেখিল। মুহূর্ত মাত্র নির্বাক থাকিয়া একটা গভীর শব্দ করিয়া তারাপদ ভূতলে পড়িয়া গেল। অন্তরাল হইতে যে 2টি প্রাণী এতক্ষণ অমিশ্র পুলকের সহিত কৌতুক দেখিতেছিল, তাহারা যখন তারাপদর নিকটে ছুটিয়া আসিল, তখন তারাপদর সম্পূর্ণভাবে চৈতন্য লুপ্ত হইয়াছিল। কনক অধীরভাবে কহিল, দিদি, শিগগির ডাক্তার ডাকাও। ললিতা কহিল, ডাক্তার আনলে জানাজানি হবে, কোনো ভয় নেই, তুই শিগগির একটু জল নিয়ে আয়। শুশ্রূষার পর যখন তারাপদর চৈতন্য ফিরিয়া আসিল, তখন সেখানে কেবলমাত্র ললিতা উপস্থিত ছিল। ললিতাকে দেখিয়া তারাপদ উচ্চৈঃস্বরে কাঁদিয়া উঠিল। আমার সর্বনাশ হয়েছে ললিতা। ললিতা স্থিরভাবে কহিল, সর্বনাশ হচ্ছিল, হয়নি। তারাপদ তড়িৎ বেগে উঠিয়া বসিয়া কহিল, কি বলছ? সর্বনাশ হয়নি? কনক বেঁচে আছে? ললিতা কহিল, আছে, কিন্তু থাকত না যদি আর 1 মিনিট দেরিতে আমি এই বাড়িতে পা দিতাম।
ছি দাদা, তোমার বুদ্ধি শুদ্ধি একেবারে লোপ পেয়ে গেছে। মিছে মনের মধ্যে কতগুলা পাপ পুষে নিজে কষ্ট পাচ্ছ, অন্যকেও কষ্ট দিচ্ছ। দেখো দেখি, তুমি তো আজ এই কাণ্ডটি প্রায় ঘটিয়েছিলে। বলিয়া হাত দিয়া ঠেলিয়া ললিতা জানালা খুলিয়া দিল। তখনও নকল কনক গলায় দড়ি বাঁধিয়া তেমনি ঝুলিতেছিল। তারাপদ দেখিয়া পুনরায় চিৎকার করিয়া উঠিল। ললিতা কহিল, ভয় পেও না, ও কনক নয়, কনক পাশের ঘরে বসে আছে। দুপুরবেলা হঠাৎ এসে পড়ে আমি যে ঘটনাটা কোনো রকমে আটকাতে পেরেছিলাম, সেইটে তোমাকে দেখাবার জন্যে সাজিয়ে রেখেছি। কিন্তু 1 মিনিট দেরিতে আমি যদি আসতাম, তাহলে আসল কনক এতক্ষণ ওইখানে ঝুলত। বিস্ময় বিহ্বল হইয়া তারাপদ কহিল, তবে ও কে? ললিতা মৃদু হাস্য করিয়া কহিল, ও মানুষ নয়, পাশবালিশ। বলিয়া পাশের ঘর হইতে কনককে টানিয়া বারান্দায় আনিল এবং বিস্তারিতভাবে সকল ঘটনা বিবৃত করিল। কনক নীরবে কাঁদিতেছিল। তারাপদ ললিতার নিকট আসিয়া গদগদ কণ্ঠে বলিতে লাগিল, ললিতা, তুমি আজ কনকের প্রাণ দিয়েছ, আর আমাকে জ্ঞান দিয়েছ। তোমাকে কি বলবো আমি ভেবে পাচ্ছি নে। ললিতা অপ্রতিভ মুখে কহিল, আমাকে কিছু বলতে হবে না। তোমরা দুজনে একটু পরে আমাদের বাড়ি এসো। আজ রাত্রে তোমরা সেখানে খাবে। আমি চললাম, উদ্যোগ করি গে। কনক, বেশি দেরি করিস নে, 0.5 ঘণ্টার মধ্যে আসিস। বলিয়া ললিতা প্রস্থান করিল। ইহার পর কনক ও তারাপদর মধ্যে কি ঘটনা ঘটিয়াছিল গল্প লেখকের তাহা ঠিক বিদিত নাই। তবে এইমাত্র বলিতে পারি যে ললিতার অনুরোধ রক্ষিত হয় নাই। অর্থাৎ 0.5 ঘণ্টা নহে, প্রায় 2 ঘণ্টা অধীর অপেক্ষার পর অগত্যা ললিতা যখন দুজনকে ডাকিবার জন্য তারাপদর গৃহে উপস্থিত হইল, তখনও তারাপদ আফিসের শয্যা পরিত্যাগ করে নাই এবং কনকের রক্তিম মুখের ওপর একটি সলজ্জ লঘু হাস্য মুহুর্মুহু অকারণে ফুটিয়া উঠিতেছিল। এতক্ষণ শুনলেন শ্রদ্ধেয় লেখক উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় রচিত একটি ছোট গল্প, দ্বিতীয় পক্ষ। গল্প পাঠ করলাম আমি, অর্পিতা। শব্দ নির্মাণ করেছেন সাহিত্য সমাহার চ্যানেলের আকাশ। প্রচ্ছদ এঁকেছেন মোনালিসা। উপস্থাপনায় এক ব্যাগ গপ্প ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আবার আসব আগামী সপ্তাহে আবার কোনো ভালো লাগা গল্প নিয়ে। আজ তাহলে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।